কি পড়া এত পড়া পড়লে একটা মানুষ ফেল করবে কেন? তোমার পড়ার কি ঠিক নাই, তুমি আসলে কি পড়তেছো তোমার কোনো আগা মাথা ঠিক নাই, বুঝছো কিনা? কারণ হচ্ছে 200টা এমসিকিউ পারার জন্য তুমি মানুষটা অনার্স পাস করে আসছো, ডিগ্রি পাস করে আসছো, ইভেন বাংলাদেশের চাকরির বাজারে চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে যারা ডিগ্রি পড়ছে তারা এগিয়ে, তোমরা কি এটা বিশ্বাস করো? তোমরা ডিগ্রি সিলেবাস দেখো নাই তাই? বাংলাদেশের কোনো গ্রাজুয়েশন লেভেলে নাই, চাকরির সাথে কানেক্টেড। বিসিএস এর সাথে বিসিএস এর সিলেবাসটা যেন ডিগ্রি সিলেবাস থেকে কপি করে পাঠাইছে এরকম। আজকেই যে তুমি গুগল থেকে এটা নামিয়ে দেখবা, তখন তুমি বুঝলো ঠিক তো, স্যার আসলে ঠিক বলছো, তুমি বিশ্বাস না করে উপায় নেই, কারণ এটা অথেন্টিক কথা। কথা বলছি কিনা? তাহলে তুমি পড়ছো কিন্তু তুমি টিকছো না, এমন ঘটনা কেন ঘটছে? কারণ তোমার পড়া উপায় কি নাই। তুমি যদি তুমি অনার্স পাস করা একটা মানুষ, তুমি সক্ষম একটা মানুষ, তুমি যোগ্য একটা মানুষ, তুমি যদি কোনো একটা গোল সেট করো, এই চাকরিটার জন্য আমি নিয়োগের জন্য পরীক্ষা দিচ্ছি, এটা আমি ধরবো, এই ধরার যে টার্গেটটা করছো, এই টার্গেট পর্যন্ত পৌঁছতে যদি তুমি না করো, তাহলে দুইটা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ওই জায়গায় পৌঁছাবার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার ছিল তুমি সেই পরিমাণ পরিশ্রম করো নাই, অথবা তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, এফোর্ট তুমি যথেষ্ট দিয়েছো, কিন্তু তোমার পরিশ্রমের পন্থাই বলছিল। এই দুটার বাইরে তুমি ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। কারণ একটা মানুষ, আমি কাজ করছি, আমার ব্যর্থতা আসবে কেন? আমি বুঝতে পারছি, ভাগ্যের দোষ দিও না। কারণ হচ্ছে প্রত্যেকটা চাকরি তো চাকরি, একটা মানুষকে তো চাকরি দিয়ে মাপা যায় না, বুঝো নাই? এই কোর্সটা একটা বেসিক কোর্স। আমি আসলেই আমি কাজ করছি বলে এত আত্মবিশ্বাসের সাথে কথা বলতেছি। আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছি, এগুলো নিয়ে শীটের জন্য কাজ করতেছি, মানুষ নিয়োগ দিছি। তোমার কোনো সেবায়, কোনো সার্ভিসে, কোনো পয়েন্টে কোনো গাফিলতি হবে না, বাকিটা তোমার উপর। তাহলে যেহেতু আমি অনেক হাই স্যালারিড মানুষ এখানে নিয়োগ দিছি, যারা যোগ্য, যারা এগুলো নিয়ে সার্বক্ষণিক তোমাকে শুধু তোমার যত্ন করবে, তোমাকে জিনিসগুলো গুছিয়ে দিবে, টিচার ফ্যাকাল্টির বাইরে। এই জন্য এত সিরিয়াসলি। তো তোমাদের প্রতি আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে 6 মাসের এই কোর্সটা হবে তোমার বেসিক কোর্স, ফাউন্ডেশন। এটা দিয়ে তুমি একটা জবে ঢুকে যাবা, এই জব করে করে তুমি বিসিএস দিবা, হয়ে যাচ্ছে। এরকম একটা টার্গেট করো, কথা বলতে পারছি কিনা? আর বিসিএস কাটার হয় না এই জন্য দুনিয়াতে বহুত কিছু, আর বিসিএস কাটার যে বেশি ভাত খাচ্ছে, সে আরেক রকম অন্য জগতে থাকতেছে, এরকম কিছু তো না। এগুলো মানুষের নিজস্বতার উপর নির্ভর করে, এই জন্য কোনো কিছুকে ছোট করে দেখার কিছু নাই। এই যেটা নিচ্ছে এটা খুব ভালো সিদ্ধান্ত, তাদেরকে অনেস্ট কথা এবং একটা সঠিক পরামর্শটা দিচ্ছি, এবং তোমার জন্য আসলেই কাজ করতেছি, এইটাই প্রমাণ করবে যে এখানে কত কাজ করছি। 5 জন বলো। এখন যে কম্পিটিশন, এখন প্রাইমারিতে যে প্রশ্ন আসে, এটা বেশি যাচ্ছে, কোন অংশ কম, কোন অংশ কম। 5 জন বলো। সিদ্ধান্তকে আমি এই জন্য সাপোর্ট করি, 6 মাস আমরা একটানা এভাবে আগাবো, তারপরে আমরা এরপরে বিসিএস এর জন্য হয়ে যাবে, তখন বিসিএস তোমার সহজ হয়ে যাবে, কারণ আমরা বেসিকটা করে দিচ্ছি। বিসিএস এর সাথে আসলে পার্থক্য তুমি এখানে বুঝে যাবা, এখানে হচ্ছে কোর জিনিসগুলো আনছি আমরা। তাহলে তুমি রেলওয়েতে করছো, পরবর্তী ধাপের সবগুলো আবেদন করবা, আবেদন করতে কোনো গাফিলতি করবে না। এখন প্রিপারেশন নিচ্ছ, পোলাপান কি করে, কোনো প্রস্তুতি নাই, কিছু নাই, এই যে জরি না এটা ওইটা পরীক্ষা দিছে, কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি না নিয়ে তুমি যে আবেদন করতেছো, টাকাটা লস তো। কারণ এখন তো যারা এখানে তোমার সাথে যারা প্রতিদ্বন্দ্বী, তারা তো 1 বছর নাই করে দিয়ে পড়াশোনা করছে এরকম। তারপরে আমাকে তোমরা প্রশ্ন করে আমি জিনিসগুলো ব্যাখ্যা দিব, কিন্তু প্রথমে আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে এখানে যে ব্যাপারগুলো আসছে এই কোর্সের মধ্যে। এখানে আমাদের যে প্রথমে যেটা দেখানো হয়েছে, এখানে বিষয় হচ্ছে পড়ানো হবে বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, ভালোভাবে দেখবা। এই আমাদের যে রেগুলার পরীক্ষা হবে, মনে করো এখানে কিছু পরীক্ষা হবে 100 নম্বরের, কিছু পরীক্ষা হবে 80 নম্বরের। ইভেন আমরা এখানে নিয়মিত পরীক্ষার মধ্যে কিছু পরীক্ষা 50 নম্বরও নিব। তাহলে স্যার এত বৈচিত্রতা কেন? বৈচিত্রতাগুলোর পেছনে কারণ হচ্ছে তুমি যেন ভিন্ন ভিন্ন ফুল মার্কসের নাম্বারের সাথে অভ্যস্ত হও, কারণ বিভিন্ন চাকরিতে বিভিন্ন রকম পরীক্ষা হয়। আমরা সবগুলা 50 নাম্বার বা সবগুলা 80 নাম্বার দিলে তুমি কিছু বলবো না, সবগুলো 100 নাম্বার দিলেও বলার কিছু নেই। এখন এখানে যখন আমরা এগুলো বন্টন করব, তখন দেখা যাচ্ছে এখানে 25, এখানে 25, 100 নাম্বার যখন হবে কি 10 এভাবে, আর এরকম যখন হবে তখন সবগুলোতেই 20 করে, এরকম করে একটা মান বন্টন থাকবে। এটা হচ্ছে একটা প্রথম রিফ্লেকশন। তারপরে এখানে লেকচার সংখ্যা কত, লেকচার সংখ্যা দিয়ে কিছু আসা যায় না। এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিসিএস এর সমান লেকচার রাখা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কম লেকচার দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আমরা কিভাবে শেষ করব তার জন্য লেকচার গুলো সংখ্যাটা আমি একটু দেখাই।
বাংলাতে এখানে ক্লাস থাকবে টোটাল 13টা। 13টা ক্লাস, 13টা শীট। কিছু কিছু ক্ষেত্রে তোমরা ইয়া করবা, বিসিএস এর সাথে টপিক মিলিয়ে বাংলা ব্যাকরণ ক্লাসগুলো তোমরা করবা। কি কারণ হচ্ছে আমরা এখানে লেকচার শীট ভিত্তিক, এখানে আবার শেষ করাবো এগুলা, কিছু এক্সট্রা ক্লাস পাবা, এগুলা বলে দিচ্ছি। তারপরে ইংরেজিতে 12টা ক্লাস, এখানে বাংলায় 13 হওয়ার পেছনে কি কারণ সেটা বুঝবা। তারপরে হচ্ছে গণিতে কয়টা, 15টা। এখানে সাধারণ জ্ঞানে কয়টা, 13টা। অর্থাৎ এখানে বাংলাদেশ দুটো মিলে। আর বিজ্ঞান আইসিটির মধ্যে হচ্ছে 7টা ক্লাস। টোটাল ক্লাস থাকবে কয়টা, 70টা। আমরা কিন্তু বিজ্ঞাপনে প্রচারণায় ক্লাস দিচ্ছিলাম কয়টা, 65টা। 65টা না, অথবা 62, যেভাবে হোক। এটা বার্কসেক্ট হচ্ছে আমরা মূলত অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখছি যে কিভাবে শেষ করাবো, কারণ এখানে ক্লাসের সাথে পরীক্ষার একটা সমন্বয় আছে। আরেকটা কথা বলি, এই যে পরীক্ষাগুলোর মধ্যে এটাও জানতে হবে, এগুলো ওরিয়েন্টেশন, এই জিনিসগুলো জানানোর জন্য আসছি মূলত, আর কিছু না। এখানে দেখো তোমার পরীক্ষা যেগুলো হবে, প্রথমে হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা। এটা হবে সাপ্তাহিক। তুমি কিছু না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করবা। বিষয়ভিত্তিক পরীক্ষা, প্রতি সপ্তাহে একটা একটা পরীক্ষা। এই পরীক্ষাগুলো এরকম টোটাল পরীক্ষা হবে কয়টি, 24টি। এবং এগুলোর নাম্বার হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি নম্বর, এগুলোর নাম্বার হচ্ছে কত, 50। এটা আমি একটু বুঝিয়ে দিই তোমাকে। কোর্স প্ল্যানের বাইরে তোমাকে আলাদা এটার সাথে, অথবা এটার সাথে এটা আলাদা করে ইয়া দিবে, পরীক্ষা প্ল্যান দিবে, এক্সাম প্ল্যান দিবে। এক্সাম প্ল্যানের মধ্যে এক্সাম 1, এক্সাম 2, 3, 4 এভাবে 24। 6 মাসে 24টা সপ্তাহ পাই আমরা। এক মাসে কয়টা করে পরীক্ষা, 4টা। প্রতি সপ্তাহের জন্য তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা ওই বইয়ের এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পড়ে আসো, এরকম ব্যাখ্যা হবে না, এরকম আন্দাজি মার্কা কোনো কাজ হবে না। স্পেসিফিক করা, তুমি সংবিধানের 17, 29, 47, 152, 118 এই কয়েকটা স্পেসিফিক করা, নির্দিষ্ট পড়া, মাপা পড়া দিব, মানে যা যেন তুমি অনায়াসেই যা পড়ছো তার কাজে আসে, হিসাবে আসে, মাপা পড়া স্পেসিফিক করে দিব। এরকম করে প্রতি সপ্তাহে একটা কি হবে, পরীক্ষা হবে। পরীক্ষাটা হয়তো বিসিএস এর বৃহস্পতিবারে হয়, তোমাদের অন্য একদিন হবে, অথবা একই দিনেই পরীক্ষা হতে পারে, কারণ এখানে আরো রুম আছে আমাদের, এখানে এই ফ্লোরে 3টা রুম আছে। আচ্ছা, তারপরে এটা বোঝা গেছে। আমি আরো একটু বুঝিয়ে দিই। মনে করো এই বিষয়ভিত্তিক পরীক্ষাটার মধ্যে পরীক্ষাটা হবে কয় নম্বরের, 50 নম্বরের। এখানে কিন্তু পরীক্ষাটা এরকম হবে, বাংলা এইগুলো থাকবে এরকম। স্যার এক সপ্তাহে সব সাবজেক্ট না, সব সাবজেক্ট থাকার সম্ভাবনা নেই, কিন্তু কমপক্ষে কয় সাবজেক্ট থাকবে, 3 সাবজেক্ট। কারণ প্রতিটা পরীক্ষায় অঙ্ক এবং ইংরেজি থাকবে, প্রতিটা পরীক্ষায় অঙ্ক এবং ইংরেজি থাকবে। তাহলে ধরো 1 নাম্বার পরীক্ষায় হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে গণিত এবং ইংরেজি। তাহলে দেখা যাচ্ছে এখানে টোটাল 50 নাম্বার, বাংলা হবে কয় নাম্বার, 30 নাম্বার, এটা 10, এটা 10, এভাবে পরীক্ষা হবে। এখন গণিতের জন্য তোমাকে মনে করো আমি দিয়ে দিলাম শতকরা, ইংরেজির জন্য আমি তোমাকে দিয়ে দিলাম মনে করো টেন্স। আর তোমাদেরকে আমরা ভোকাবুলারি করতে হবে না, ভোকাবুলারির জন্য আলাদা করে শীট দিয়ে দিব, ওটা মুখস্থ। যেমন এখানে তুমি দেখবা কোর্স প্ল্যানের মধ্যে বাংলা ব্যাকরণের কতগুলো মুখস্থ করার জিনিস থাকে না, প্রতিটা সাবজেক্টে আলাদা করে ক্লাসে পড়াতে হয় না, মুখস্থ করতে হয়, এমন জিনিসগুলো নিয়ে আলাদা আলাদা একটা শীট দেওয়া হবে। ওই শীটটা থেকে পড়তে হবে, ওই শীট থেকে হোমওয়ার্ক দেওয়া হবে। তাহলে এটা, আর এখানে দেখা যাচ্ছে ব্যাকরণের মনে করো আমি লিখে দিলাম সমাস, আবার মুখস্থ থেকে লিখে দিলাম শব্দ বা বিপরীত শব্দ, আবার এখানে লিখে দিলাম রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, এরকম কয়েকজন স্পেসিফিক করা, ব্যাখ্যা পড়া না, হিসাব, মানে গুছিয়ে আসবা এক সপ্তাহে। বুঝতে পারছি? এভাবে আমরা এক সপ্তাহ একটা সাবজেক্ট টেস্ট দিব, এবং টোটাল পরীক্ষা হবে কয়টা, 24টা, বলো না কয়টা। প্রতিটা পরীক্ষা যেন তোমার জীবনের কথা বলে, প্রতিটা পরীক্ষাকে তুমি সবচেয়ে গুরুত্ব দিবা, এবং ওই সপ্তাহের পরীক্ষাটার জন্যই তুমি সপ্তাহব্যাপী পড়বা। উল্লেখযোগ্য কথা হচ্ছে এই পরীক্ষাগুলোর সাথে ক্লাসের কোনো সম্পর্ক থাকবে না, ওই পড়াটা ক্লাসের সাথে আলাদা। তাহলে স্যার ক্লাসে কি পড়াবেন, এটার জন্য কি আছে, আমি বুঝাচ্ছি। এরপর আসো তোমার হচ্ছে রিভিউ টেস্ট। এটার নামটা রিভিউ টেস্ট দিছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, ধরো তোমাদেরকে আমরা শীট দিব না, আমরা শীট দিলাম, আমরা মনে করো ইংরেজির জন্য লেকচার 1, 2, 3 তিনটে মিলে একটা শীট দিলাম, আবার ম্যাথমেটিক্সের জন্য 1, 2, 3 দিলাম।
এখন আমরা এটার নাম এই জন্য রিভিউ টেস্ট, প্রতিটা ক্লাসের শুরুতে ক্লাস টেস্ট নিব না, কারণ প্রতিদিন ওভাবে পরীক্ষা নিতে গেলে ক্লাসের সময় চলে যাবে, পরীক্ষাটার গুরুত্ব পায় না, পরীক্ষাটা ফলাফল মন দিয়ে দেয় না, দেখা যাচ্ছে পরীক্ষা শেষ হলেই ফলাফল ক্লাসে ঢুকে। এই জন্য আমরা যেটা করবো, মনে করো বাংলার লেকচার 1 2 3 শেষ, আমি তোমাকে বলবো এই লেকচারের উপর 3টে লেকচারের উপর আগামী অমুক দিন পরীক্ষা, তাহলে এই শীটটার উপর রিভিউ করে পরীক্ষা, এই শীটের বাইরে প্রশ্ন আসবে না, একটাও শীট থেকেই প্রশ্ন আসবে, বুঝতে পারছি? এরকম পরীক্ষাগুলো এগুলো হচ্ছে অর্ধমাসিক, এগুলো হচ্ছে কি অর্ধমাসিক, ভালোভাবে খেয়াল করবা, এগুলো সব এটার নিয়মে এটা চলবে, এটার বাইরে এটা, হ্যাঁ 15 দিন পর পর এরকম এগুলোর নাম্বার হচ্ছে কত 80 একটা লেকচার থেকে, এবং এরকম পরীক্ষা হবে কয়টা 12টা, কারণ আমাদের তো 6 মাস টার্গেট, মাপা সময়ের মধ্যে শেষ করব, মানে কোনো কিছু যেন এলোমেলো না থাকে। তাহলে 24 মাসে ওখানে 6 মাসে 24টা পাইলে, যেহেতু এটা 1 সপ্তাহে একটা, এটা যেহেতু 2 সপ্তাহে একটা, তাহলে ওখানে 12টা। হ্যাঁ আচ্ছা, এখন আসো এরপর হচ্ছে বিষয় ভিত্তিক ফাইনাল, এটা তোমরা পারো, এটা তোমরা বুঝছো, এটার নাম হচ্ছে কি সাবজেক্ট ফাইনাল। তাহলে সাবজেক্ট ফাইনাল তো বুঝোই, এটা তো আলাদা করে ব্যাখ্যা করে বোঝাবার মতো কঠিন কিছু না, এবং এই ধরনের পরীক্ষা হবে কয়টা 6টা, এবং এগুলোর মার্কস হতে কত 100। তাহলে তুমি বিভিন্ন মার্কসের পূর্ণমান বিভিন্ন ধরনের পরীক্ষার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছ। তারপরে হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে কিছু আসে, এই সাম্প্রতিক বিষয়াবলী আসে, সাম্প্রতিক বিষয়াবলী, কারেন্ট অ্যাফেয়ার্স আর রিসেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা নিজেরা শীট দিব, অথবা বিষয় মেনশন করে দিবে এই জিনিস সম্পর্কে আপডেট। এই কারণ হচ্ছে এগুলা শীট দিবার ব্যাপারটা অত মেসেজের অনেক সময় থাকে না, কারণ কি শিক্ষকরা পড়ানোর সময় শিক্ষকরা ক্লাসে আপডেটগুলো দিয়ে দেন, 1 পৃষ্ঠার একটা শীট দিল, অনেক সময় দেয়া লাগে না, এই জন্যই আমি ব্যাপারটাকে অপশনাল রেখে দিলাম। এরকম পরীক্ষা হবে, এটা 6, হ্যাঁ এরকম পরীক্ষা হবে একটি মাত্র, এটা 100 নম্বরের, এবং এখানে পরীক্ষা হবে একটি, তুমি যেন হিসাব রাখতে পারো। তারপরে হচ্ছে এরপর আমাদের চলে আসবে কি মডেল টেস্ট, মডেল টেস্ট হচ্ছে এখানে 7টি, এবং এগুলো আমরা 100 নম্বর করেই নিব, 100 নম্বর করে। হ্যাঁ তাহলে টোটাল এখানে পরীক্ষা আসে কয়টা 50টা, তাহলে ক্লাস হচ্ছে কয়টা 70টা। এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো আন্দাজ করে আনুমানিক হতে পারে এরকম কিছু না, এগুলো অনেক বেশি অ্যানালাইসিস করে হিসাব করে এভাবে শেষ করব, নিজেরা পরিকল্পনা করে সামনে এসে উপস্থাপন করলাম, এভাবে আমরা আগাবো। তাহলে আমি এখানে টোটাল 2500 প্লাস এমসিকিউ পাবা, টোটাল 2560টি এমসিকিউ এখানে আসবে, এর বাইরে এক্সট্রা পরীক্ষা এসে এগুলো তো থাকবেই। হ্যাঁ তো এই 2500 বা 3000 এমসিকিউর মধ্যে কোনো রিপিট থাকবে না, একটা এমসিকিউ তুমি দ্বিতীয়বার পাবে না, প্রতিটা প্রশ্ন অবশ্যই আমরা সংরক্ষণে রাখবো। এবার আসো, এই যে মনে করো বাংলায় 13টা ক্লাস, এখানে ক্লাসগুলো দেওয়ার সময়, লেকচার শিটগুলো করার সময় ক্লাস বিরক্ত না লাগার জন্য, স্টুডেন্টরা ক্লাসে না আসা রোধ করার জন্য আমরা একটা কাজ করছি, যেটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং। সেটা হচ্ছে আমরা সবসময় একটা কাজ করে আসছি, সেটা হচ্ছে যেদিন সাহিত্য ক্লাস ওই দিন সাহিত্য পড়াই স্যার, যেদিন ব্যাকরণ ক্লাস ওই দিন স্যার ব্যাকরণ পড়াই। এতে করে স্টুডেন্ট সাহিত্য পারলে অথবা সাহিত্য বিরক্ত লাগে বলে আসে না, অথবা ব্যাকরণ পারে মনে করে আসে না, এই জন্য আমরা মিক্স করে দিছি। একই ক্লাসে ব্যাকরণ এবং সাহিত্যের টপিক থাকবে, যেমন এখানে প্রথমটা দেখো প্রাচীন যুগ, বাংলা ভাষার রীতি, ব্যাকরণের আলোচ্য বিষয়, অর্থাৎ ব্যাকরণ এবং সাহিত্য দুইটা একসাথে মিক্স করে একটা ক্লাস। এভাবে আমরা ইনশাআল্লাহ জিনিসগুলো শেষ করব। ইংরেজিতে তুমি এখানে ক্লাস 12টা, কারণ হচ্ছে আননেসেসারি লম্বা লম্বা বেসিক পড়িয়ে লাভ নেই, আমাদের এখানে উদ্দেশ্য হবে পরীক্ষায় কি টাইপের আসে ওই টাইপ করে জিনিসগুলো সমাধান করার ওয়েগুলো জানানো। তারপরে আরেকটা বিষয়, বিসিএস এ ইংরেজি পড়ানোর ক্ষেত্রে আমাদের নজর থাকে সবসময় রিটেন পরীক্ষা, তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা রিটেন লাগবে না, এমসিকিউ পরীক্ষা দিয়ে আমাদের জবটা নিশ্চিত হয়ে যাবে। এই জন্য এখানকার পড়ানোর ঢং ওখানকার সাথে একটু পার্থক্য থাকবে, এই বিচারে আমরা ইচ্ছে করে আমরা এখানে ক্লাস কম রাখছি। আমার থেকে জানতে চাইছিল স্যার বেশি কম হচ্ছে কিনা, আপনারা ক্লাস নেবেন একটু দেখেন, আমি বলছি না হবে, বলো। না এখানে পরীক্ষা লিখিত হবে তো,
এবার এগুলো এক বাক্যে উত্তর করতে হবে। তো লিখিত আমরা এখানে করাই ফেলবো। এখন কোন পরীক্ষার ক্ষেত্রে যেখানে শর্ট প্রিসাইজ কতগুলো লেখা হয় না, মনে করো ঢাকা শহরের ট্রাফিক জ্যাম বা ট্রাফিক প্রবলেম সলভ করার জন্য লিখুন, এবং এইটুকু জায়গার মধ্যে অল্প একটা লেখা পরামর্শমূলক, এই টাইপের লেখা আগে ব্যাংকে এখনো আসে, আগে বেশি আসতো। আমি উদাহরণস্বরূপ এটা বললাম আর কি। এই টাইপের লেখনীগুলো এগুলো এমনি ক্লাসের মধ্যে হবে, না বলে দিলে ভালো, বলে না দিলে মাইন্ড করে, এই জন্য কিছু কথা তো বলবো না, দিব কিন্তু, বুঝছো কিনা। আর তুমি এমনি তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে পাইছো। এখানে পরীক্ষাগুলো সবগুলো এমসিকিউ না দিয়ে আমরা কতগুলো পরীক্ষা কি হবে এক বাক্যে, প্রয়োজনে ক্লাস থেকে নিচে যাওয়ার সময় আমাদের যে টেবিল আছে টেবিলের উপরে এরকম পরীক্ষা হচ্ছে, পরীক্ষার এগুলো দেখি এরকম প্রশ্ন আছে, জায়গা আছে, প্রশ্নের জায়গা আছে, আমরা রেগুলার পরীক্ষা নিই, অনেকগুলো প্রশ্ন ওখানে টেবিলের উপর পড়ে আছে, কথা বুঝছো। মানে আমাদের উদ্দেশ্যই হচ্ছে চাকরি পাওয়ার ব্যবস্থাটা করা। তো এখানে আমি এগুলো একটা একটা ব্যাখ্যা করবো ওরকম না, এখানে বলার মতো কথা হচ্ছে এই জিনিসটা তো আমরা বুঝছি। তাহলে আমাদের এখানে টোটাল ক্লাস কয়টা? 70টা। তাহলে আমাদের শীট হবে কয়টা? 70টা না? তো 70টা শীটের জন্য হয়তো 70টা আলাদা আলাদা করে না দিয়ে আমরা 2-3টা শীট একসাথে করে দিয়ে শীটের টোটাল কোয়ান্টিটি কমতে পারে, কিন্তু এখানে শীটের নাম্বার কিন্তু 70-এর চেয়ে বাড়বে। কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট এখানে মুখস্থ যে জিনিসগুলো এগুলোর জন্য তো আবার একটা শীট আছে প্রত্যেকটা সাবজেক্টেই, ম্যাথ ছাড়া। তো ইংরেজিতে আছে, সাধারণ জ্ঞানে আছে, ইভেন বিজ্ঞানেও আছে। যেগুলো ক্লাস লাগবে না কিন্তু, যেমন ইংরেজিতে এখানে ইংরেজি সাহিত্য, এটা আমরা এখানে রাখছি। ইংরেজি সাহিত্য কি কি টুকটাক যেগুলো আসে, এখন ইংরেজি সাহিত্য আসে এই জন্য তোমাকে যদি আমি ইংরেজি বিসিএস এর একটা গাইড করতে বলি, তাহলে এটা একটা অতর্ক কথা হলো না। এই পরীক্ষাগুলোতে কি টাইপের প্রশ্ন আসে ওই টাইপ করে তোমাকে একটা গোছানো ক্লাস এবং প্রেজেন্টেশন দেওয়া, এবং এই ডাটাগুলো পড়লে পরীক্ষা আসবে, এভাবে আমরা রেডি করে দিব। তো এখানে এই টাইপের পরীক্ষাগুলোর জন্য পরামর্শমূলক দুই একটা কথা বলবো। একটা কথা হচ্ছে, এখানে তোমার একটা জব পাওয়ার জন্য, একটা জবের জন্য তোমার 3টা স্টেপ। স্টেপ 1 হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন, তারপরে হচ্ছে স্টেপ 2 হচ্ছে টেক্সট পড়া, স্টেপ 3 হচ্ছে প্র্যাকটিস। এই জিনিসগুলো কি? প্রিভিয়াস কোয়েশ্চেন অনেকে মনে মনে ধারণা করে থাকো আমি আগে পড়বো, কিছু একটা শীট পড়বো বা বই পড়বো, তারপরে প্রিভিয়াস কোয়েশ্চেন দেখবো, যেন যা পড়ছি তা থেকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে তার ধারণা পাই। এটা ভুল কিছু না, কিন্তু তোমরা একটু উল্টা থেকে এই জিনিসটা ভাববা। আগে আমরা প্রশ্ন দেখবো, আগে প্রশ্ন পড়ার পরে যখন তুমি ওই বিষয়ের টেক্সট পড়বা, তখন তোমার কাছে টেক্সট পড়ার সময় তুমি সহজে আন্ডারলাইন করতে পারবা, মার্ক করতে পারবা, এই জায়গা থেকে প্রশ্ন এভাবে হবে, কারণ প্রশ্ন কিভাবে হয় সেটা তুমি দেখছো। এই জন্য প্রথম স্টেপ হবে কি? প্রিভিয়াস কোয়েশ্চেন দেখা, বলো না, প্রথম স্টেপ হবে কি? প্রিভিয়াস কোয়েশ্চেন দেখা, স্টেপ 1। তাহলে প্রিভিয়াস কোয়েশ্চেন বলতে কি কি? প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে অবশ্যই বিসিএস এর কোয়েশ্চেনগুলো থাকবে। তুমি প্রিপারেশন নিচ্ছ 16 গ্রেডের জন্য, কিন্তু তোমার অবশ্যই বিসিএস এর প্রশ্ন পড়বা, কারণ ওখান থেকে এখানে কমন চলে আসবে, একেবারে সত্য কথা। কারণ যারা প্রশ্ন করে তারা ওই প্রশ্নগুলো সামনে রেখেই করে, তার বাস্তবতা হচ্ছে তুমি অতীতের যত প্রশ্ন দেখো তুমি বিসিএস থেকে আসতে দেখবা, এতে কোনো অস্বীকার করার জায়গা নেই। সুতরাং নিজস্ব প্রিপারেশন স্ট্র্যাটেজির স্টেপ 1 হচ্ছে কি? প্রিভিয়াস কোয়েশ্চেন পড়া। এখন স্যার প্রিভিয়াস কোয়েশ্চেন কোথেকে পড়বো? অনেকেই দেখি বড় একটা জব সলিউশন কিনে, বড় জব সলিউশন কিন্তু এমন কোনো কথা নাই, বাজারে এখন বিভিন্ন পাবলিকেশনের ছোট ছোট জব সলিউশন বের হয়েছে। ইভেন তুমি পুরান জব সলিউশন নাও, শেষ দিকে গিয়ে একটা রিসেন্ট জব সলিউশন নিবা। কমে হচ্ছে স্টেপ 1 হচ্ছে বিগত প্রশ্ন, আচ্ছা কোথেকে পড়া? জব সলিউশন। এখন স্টুডেন্টদের মধ্যে কিছু কিছু স্টুডেন্টদের ধারণার মধ্যে দুর্বলতা এরকম, মানে এরকম ধারণা করে কিরকম, সে ফুড আবেদন করছে, তার ধারণা হচ্ছে ফুডের নাম দিয়ে বইয়ের কভারের মধ্যে ফুড বা খাদ্য অধিদপ্তর নিয়োগ কথাটা লেখা আছে, ওই বইটাই তার প্রিপারেশনের বই না। আসলে তুমি বিসিএস একটা বই নিয়ে পড়লেও হবে, আমি বুঝতে পারছি। তুমি যে জবের জন্য আবেদন করছো ওই জবের শিরোনামে একটা বই লাগবে, এইটাই এই চিন্তা ভুল। এই জন্য নতুন নতুন বই না কিনে বাসায় যে বই আছে ওই বইকেই আমরা কাজে লাগাবো, আমি বুঝতে পারছি। অনেক অবশ্যই প্রত্যেকের কাছে কোনো না কোনো বই আছে। তো সর্বোপরি স্টেপ 1 হচ্ছে কি পড়া? প্রিভিয়াস কোয়েশ্চেন পড়া। হ্যাঁ,
তুমি যখন কোর্সে ঢুকে যাবা যে বিসমিল্লাহ করে আজকে ক্লাস শুরু হয়ে গেছে, আমি তো ভাবি না যে এখানে স্টুডেন্ট আসছে, আমি ভাবছি 2-3 জন ভর্তি হয়েছে, অনলাইনে আছে স্টুডেন্ট, অফলাইনে এখনো জমে নেই। হ্যাঁ, ইভেন ওরা আমাকে ঠেলে ঠেলে পাঠাইছিল, বলছে যান না, ক্লাসে যাচ্ছেন না কেন? হ্যাঁ, আমি ভাবি না যে আসো সিরিয়াসলি, আমি এসে অনেক ভালো লাগছে এতগুলো স্টুডেন্ট আসতো। তার মানে তোমাদের আলাদা করে ক্লাস বিসমিল্লাহ করে আজকেই শুরু হয়ে গেল, কালকে থেকে আলাদা একটা মাসিক রুটিন দিয়ে দিবে, ওভাবে ক্লাস আগাবে। ক্লাস যখন শুরু হয়ে যাবে তুমি আসলে কি পড়বা তার জন্য একটা পরামর্শ থাকবে। পরামর্শটা কি? তুমি আন্দাজে মাস্টার হবে না। মানে স্টুডেন্টদের মধ্যে যেটা দেখি, সে লাইব্রেরিতে পড়তেছে, লাইব্রেরিতে সেই সকাল 7টায় চলে আসে, দুপুরে লাঞ্চ করতেছে ওখানে আশেপাশে কোথাও, অথবা লাঞ্চ নিয়ে আসছে এখানে 5তলায় এসে খাই, তারপরে রাত্রেও সন্ধ্যার সময় তারা দেখি, রাত 12টায় যখন আমি এখান থেকে বের হচ্ছি দেখা যাচ্ছে সে বের হচ্ছে। 7টা থেকে 12টা এত পড়া, রাত যায়, দিন যায়, মাস যায়, পরীক্ষার রেজাল্ট দিছে, হ্যাঁ সে বলতো স্যার ফেল করছে, একটুখানির জন্য পারি নাই স্যার। কি পড়া, এত পড়া পড়লে একটা মানুষ ফেল করবে কেন? তোমার পড়ার কি ঠিক নাই, তুমি আসলে কি পড়তেছো তোমার কোনো আগা মাথা ঠিক নাই, বুঝছো কিনা? কারণ হচ্ছে 200টা এমসিকিউ পারার জন্য তুমি মানুষটা অনার্স পাস করে আসছো, ডিগ্রি পাস করে আসছো, ইভেন বাংলাদেশের চাকরির বাজারে চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে, যারা ডিগ্রি পড়ছে তারা এগিয়ে, তোমরা কি এটা বিশ্বাস করো? তোমরা ডিগ্রি সিলেবাস দেখো নাই তাই? আমি তো কলেজের স্যার, আমি তো সিলেবাস দেখি, আমি তো ক্লাস করাই, প্রশ্ন করি, এত স্মার্ট একটা সিলেবাস বাংলাদেশের কোনো গ্রাজুয়েশন লেভেলে নাই, চাকরির সাথে কানেক্টেড। বিসিএস এর সাথে, বিসিএস এর সিলেবাসটা যেন ডিগ্রি সিলেবাস থেকে কপি করে পাঠাইছে এরকম। আজকেই গিয়ে তুমি গুগল থেকে এটা নামিয়ে দেখবা, তখন তুমি বুঝলো ঠিক তো, স্যার আসলে ঠিক বলছো, তুমি বিশ্বাস না করে উপায় নেই, কারণ এটা অথেন্টিক কথা, কথা বলছি কিনা? তাহলে তুমি পড়ছো কিন্তু তুমি টিকছো না, এমন ঘটনা কেন ঘটছে? কারণ তোমার পড়া উপায় কি নাই। তুমি যদি তুমি অনার্স পাস করা একটা মানুষ, তুমি সক্ষম একটা মানুষ, তুমি যোগ্য একটা মানুষ, তুমি যদি কোনো একটা গোল সেট করো, এই চাকরিটার জন্য আমি নিয়োগের জন্য পরীক্ষা দিচ্ছি, এটা আমি ধরবো, এই ধরার যে টার্গেটটা করছো, এই টার্গেট পর্যন্ত পৌঁছতে যদি তুমি না করো, তাহলে দুটো সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ওই জায়গায় পৌঁছাবার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার ছিল তুমি সেই পরিমাণ পরিশ্রম করো নাই, অথবা তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, এফোর্ট তুমি যথেষ্ট দিয়েছো, কিন্তু তোমার পরিশ্রমের পন্থাই বলছিল। এই দুটার বাইরে তুমি ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। কারণ একটা মানুষ, আমি কাজ করছি, আমার ব্যর্থতা আসবে কেন? আমি বুঝতে পারছি, ভাগ্যের দোষ দিও না। ভাগ্য বলতে কি কিছু নাই স্যার, আসে, কিন্তু সবকিছু ভাগ্যের না। তুমি ভাগ্য, তুমি যদি বসে থাকো এবং ভাগ্য যদি তোমাকে বাসায় ভাত খাওয়াই দিবে, চিন্তা করে থাকো, ভাত কি গালের মধ্যে ঢুকে যাবে? ভাগ্য মানে হচ্ছে কাজ করে খাওয়া, ভাগ্য হচ্ছে আসলে প্রাইস অফ ইয়ার এফোর্টস, তোমার প্রচেষ্টার ফল হচ্ছে ভাগ্য, কথা বলছো? ভাগ্য হচ্ছে কি জানো? প্রচেষ্টার যে প্রাইসটা তুমি একটা নোকিয়া 1100 মোবাইল পাইছো, আবার প্রাইসটা তুমি ওই স্যামসাং S24 আলট্রা পাইছো, প্রাইসটা দামি এবং সস্তা এরকমের মধ্যে পার্থক্য হতে পারে, কিন্তু কাজ করলে তুমি প্রাইস পাবা। আমি বুঝতে পারছি। তাহলে এই কথাটা মাঝখানে এত এত ইমোশন দিয়ে সিরিয়াস করে এই কথাটা কি জন্য বলছি? তুমি আননেসেসারি আন্দাজি পড়ালেখা করবা না, বুঝতে পারছি? তাহলে স্যার কি পড়বো, কি পড়বা? তার জন্য যেহেতু আমরা একটা রিটেন কোর্স প্ল্যান দিব, তোমাকে যেহেতু আমি যে ক্লাসে যা পড়াচ্ছি তার উপরে একটা পরীক্ষার ব্যবস্থা রেখেছি, তোমাকে যেহেতু প্রতি বৃহস্পতিবারে সারা সপ্তাহে যা করতেছো তার উপরে আগামী সপ্তাহের শেষে পরীক্ষা নেওয়ার সিস্টেম রাখছি, ওই পরীক্ষাটার জন্য যে সিলেবাসটা দেওয়া আছে তুমি এটা পড়ো, ঘট্ট মিস করে বলছি, তোমার ব্যর্থতা আসবে না এবং অনেক সুন্দরভাবে গুছিয়ে যাবে। কারণ তুমি বাজার থেকে একটা গাইড কিনছো, গাইড তো আমাদের নিজেদের আছে, যেমন আমাদের প্রাইমারি বইটা অনেক বেশি চলে, তো হয়তো তোমরা এখনো চোখে পড়ে নেই, কারণ অনেক বইয়ের মধ্যে চোখে নাও পড়তে পারে, কিন্তু আমাদেরটা এত চলে, আমি একেবারে একটু বাড়িয়ে বলছি না, আমার কথা রেকর্ড হচ্ছে, একটুও বাড়িয়ে বলছি না, 3 দিনের মধ্যে আমাদের সেকেন্ড প্রিন্টে যাইতেছি, 3 দিনে। এরকম কোনো বই বাংলাদেশে কারো গেছে কি বলে আমার মনে হয় না। মানে প্রথম বের করছি প্রাইমারি ডাইজেস্ট, আমি ভিডিও করে করছি। তবে একটা ব্যাপার ছিল, আমাদের তো অনেক স্টুডেন্ট, যেমন আমাদের এখানে এই প্রাইমারিতে 1000 স্টুডেন্ট ছিল এই রানিং ব্যাচে, এখন আজকেও বাইবা চলতেছে, যাওয়ার সময় দেখবা আমাদের রুমে বাইবা চলতেছে। আমাদের বিভিন্ন শাখায়, চাঁদপুরে, বরিশালে, নোয়াখালীতে, কক্সবাজার, ইভেন চকরিয়াতেও চলছে, বিভিন্ন শাখায় প্রাইমারি ব্যাচ চলছে। আমাদের স্টুডেন্টরাই তো একটা না টান দিছে, এই জন্য আমরা যে যা ছাপাইছিলাম 2-3 দিনের মধ্যে শেষ, আবার প্রিন্টে দেখতেছি। তাহলে এখন বই থেকে তুমি পড়তেছো, বইয়ের সীমাবদ্ধতা হচ্ছে তোমার সবগুলো সাবজেক্টের কোন কোন টপিক পড়া দরকার এটা আসছে কিনা তুমি এটা নিশ্চিত না। বই অনেক প্রয়োজনীয় জিনিস থাকবে, অপ্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস মিলিয়ে
ও কিছুটা হয়ে যাচ্ছে, কিছু থেকে যাচ্ছে, একদিকে বাড়ি হয়ে যাচ্ছে, আরেকদিকে শূন্য হয়ে যাচ্ছে। এখন তোমাকে তো চাকরিতে পাইতে হবে ব্যালেন্স করে। এই জন্য আমার এই যে এই পর্বের কথাটার মধ্যে আমি সবচেয়ে গুরুত্ব দিব, তুমি আমাদের পরীক্ষাগুলোকে গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দিবা। এর বাইরে আর পড়িও না, এর বাইরে অন্য পড়া পড়ো, তোমার অনেকের একাডেমিক পড়া থাকতে পারে, আমি বুঝতে পারছি। তাহলে এর বাইরে যদি চান, আমি তবুও যদি এর বাইরে কিছু পড়তে চাই, আপনি এক সপ্তাহের জন্য আমাকে যে পড়া দিয়েছেন এটা আমার 2 দিনে শেষ, আমার তো আরো 5 দিন সময় হাতে আছে। এর বাইরে যদি আমি কিছু করতে চাই, তুমি 2টা কাজ করবা। আমরা যা পড়ি আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই কেন জানো? আমরা মন দিয়ে পড়ি না। যে ধরো তুমি আজকে এখানে ক্লাসটা শেষ করে এখানে নিচে নামে রাস্তার পাশে দাঁড়িয়েছো, বাসায় যাওয়ার জন্য রিক্সায় উঠবা। এখন ওরা 2জন বন্ধু দাঁড়াইছে, জানার এখন অনেকক্ষণ রিক্সা পাচ্ছে না, এখন ওদিক থেকে মেয়েরা দলে দলে আসতেছে। এখন পেছনের জন সামনের জনকে বলতেছে, দোস্ত ওই দেখ সাদা ড্রেস পরা মেয়েটা সুন্দর না? এখন ও বলতেছে সুন্দর আছে, মোটামুটি তার ভালো লাগছে। এখন এখনো দাঁড়িয়ে আছে, এখনো রিক্সা আসে নাই। অনেকক্ষণ পরে আরেক দল মেয়ে আসতেছিল, একটা মেয়ে ইয়েলো ড্রেস পরা একটু কম বয়স্ক, মেয়েটা যখন দেখছে, তুই দেখছস এইটা, ওয়াও সুন্দর লাগছে না? এখন তারা রিক্সায় উঠছে, রিক্সায় উঠে চলে যাচ্ছিল। চলে যাওয়ার সময় রিক্সা থেকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল, জোরে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, বারবার কার দিকে তাকাই, মনে ধরছে না? এখন সে আজ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে একদিন হঠাৎ করে ওইদিকে গুলজার মোড়ের ওইদিকে সে দাঁড়াইছে। হঠাৎ করে দেখলো, যথেষ্ট দেখ ওই মেয়েটা না, ওই দিন আজকে দেখছো এই কালো ড্রেসে তারা কি দারুণ লাগতেছে, আর একটু মোটা হয়ে গেছে। 4 মাস পরে এসে এই লোকটার মেয়েটারা দেখে সে চিনছে না? চিনছে। এবার দেখো এই 4 মাসে প্রতিদিন সে এখানে আসছে গেছে, রিক্সায় আসে রিক্সায় যায়। আজকে রিক্সাওয়ালা যে রিক্সায় আসে, আগামীকালকেও ওই রিক্সাওয়ালাকে দেখলে সে চিনে না। প্রতিদিন আসা যাওয়ার পথে সে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে দেখে, সবাইকে কিছু মনে রাখে। আবার ওই দিন ওই মেয়ের আশেপাশে আরো অনেক মেয়ে ছিল, ওদেরকে সে চিনে না, কিন্তু শুধু সে একেই চিনে। এই কথাটা কি আমি অবাস্তব বলছি? ওই একজনকেই সে চিনে। কেন জানো? ওই আশেপাশের মানুষগুলোকে আমরা শুধু এইটুকু দেখি, আর তারা নিয়ে ভাবি না, তারা নিয়ে ভাবি না। মনের চোখে দেখছে বলে মনে আছে তা নয়। এখানে সে মনে থাকার পেছনে একটাই কারণ, তুমি কি জানো? ওই মেয়েরা নিয়ে সে ভাবছে, ওই মেয়েকে নিয়ে সে কি করছে ভাবছে, এবং ওই মেয়েকে সে রিভাইজ করছে, দ্বিতীয়বার ঘুরে ঘুরে তাকাইছে। কথা বুঝছো? এই জন্য ওই মানুষটার তার মনে আছে, আর কোনো মানুষকে তার মনে নেই। পড়াশোনা ওই রকম, পড়াশোনাকে ঘুরে ঘুরে তাকাইতে হবে। যা পড়ছি তাহলে যদি তুমি কম সময়ের ব্যবধানে যদি তুমি আরেকবার রিভাইজ করতে পারো, বিশ্বাস করো তোমার সব পড়া মনে থাকবে। আমি বুঝতে পারছি। আরো সহজ করে একটা এক্সাম্পল দিই। পরীক্ষা দিছে জোরে না, কি দিছে পরীক্ষা, পরীক্ষায় প্রশ্ন ছিল 200টা। বিশেষ পরীক্ষা দিছে মনে করো উদাহরণস্বরূপ, এখানে এখানে কয়টা প্রশ্ন ছিল? 200টা। আচ্ছা 200টা পরীক্ষার প্রশ্ন, সে প্রশ্ন পড়ে ভালোভাবে শেষ করতে পারে না 2 ঘন্টায়, সবগুলো দাগাবে, এটা তো কারো পক্ষে সম্ভব না। আসলে অনেকে হয়তো পড়তে পারে, কিন্তু সবগুলো প্রশ্ন ভালোভাবে চিন্তা করার সময় কি কেউ পায়? 2 ঘন্টার মধ্যে পায় না। এখন এই প্রশ্নগুলা যে একবার পরীক্ষা দেয়, দেখবা সে ওই ওখান থেকে কোন একটা প্রশ্ন যদি কোথাও দেখে, এটা আসছিল এই প্রশ্নটা আমি বি দেখাইতে গিয়েছি, দেখাই ফেলছিলাম, এটা কিন্তু আমি পারতাম, ভুল দেখাই ফেলছি। কখন? 5 বছর পরে। 5 বছর পরে ওখান থেকে কোন একটা প্রশ্ন তখন তার সামনে পড়ছে, তার মনে পড়ছে এটা ওই পরীক্ষা আসছিল, ভাবছিলাম এটা এই উত্তর হবে, কিন্তু এটা আমি পারিনি, এটা আমি পারছিলাম। প্রশ্নটা দেখলেই তার মনে পড়ে। এখানে ঘটনাটা কি? ভালো শুনবা কথাটা, ওগুলো ওয়াজ না, এগুলো কাজের কথা, এখন প্র্যাকটিক্যাল কথা বলতেছি। অনেকদিন পরে এই প্রশ্নটা তার মনে আছে, কিন্তু এই 200টা প্রশ্নকে সে ব্লাইন্ডলি মুখস্থ করার চেষ্টা কি সে করেছিল? এখানে সম্ভব ছিল তার কাছে? আবার পরীক্ষার হল থেকে বের হয়ে কেউ কি ওই প্রশ্নটা নিয়ে প্রশ্নগুলো মুখস্থ করে? করে না। কিন্তু প্রশ্নটা দেখে সে অনেকদিন পরেও প্রশ্নটা সে চিনছে না। কেন চিনছে বলতো? ওই প্রশ্নটা নিয়ে সে চিন্তা করছে, ওই প্রশ্নটা সমাধান করার জন্য প্রশ্নের সাথে ক অপশনের সাথে সম্পর্ক, খ অপশনের সাথে সম্পর্ক, গ অপশনের সম্পর্ক, ঘ সম্পর্ক কয়বার চিন্তা করছে? 4 বার। আর যেটা পারছে ওটা পারছে, যেটা পারে নাই ওটা দ্বিতীয়বার অনেকগুলো দেখানোর পরে এটা রেখে আসছিল, এটা আরেকবার দেখছে। এটা নিয়ে সে ভাবছে, এটা নিয়ে সে কি করছে? ভাবছে। এবং ভাবছে বলে অনেকদিন পরেও কোনো মুখস্থ করার কোনো এফোর্ট ছাড়া, কোনো চেষ্টা ছাড়া ওই প্রশ্নটা মনে আছে, এবং এটাও মনে আছে যে এই পরীক্ষায় এটা পারছিল, এটা পারে নাই। আমি বুঝতে পারছি। এই কথাটা দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছিলাম? এই কথা দিয়ে আমি বুঝাতে চাচ্ছিলাম, তুমি আন্দাজি ব্লাইন্ডলি কোনো কিছু মুখস্থ করবা না, তুমি পড়বা, এবং কোনো কিছু পড়ার পরে আজকে পড়ছো, আর 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে যদি একই পড়াটার উপরে আরেকবার তুমি চুপ বলাতে পারো, রিথিঙ্ক করতে পারো, রিভিউ দিতে পারো, বিশ্বাস করো তোমার কম সময়ে অনেক বেশি পড়া হবে, পড়াগুলো মনে থাকবে। না হলে সারা বছর পড়েও আমরা পড়া শেষ করতে পারি না। কেন? কারণ আমরা যা পড়ছি তা বেশিরভাগ ভুলে যাই।
যদি তুমি কম সময়ের মধ্যে রিভাইজ করে তাহলে আমরা ভুলবো না, আর যদি আমরা না ভুলি আমার পড়া শেষ। তুমি নিজে নিজে একটা মেজারমেন্ট, একটা সিনারিও তোমার মাথায় ঘুরবে, একটা প্ল্যান, তুমি না বাংলা এই পারবো, এইরকম একটা অবস্থায় চলে আসবো। আমি বুঝতে পারছি। তাহলে আমার এত চেষ্টা করে বুঝাবার চেষ্টাটা কি ছিল, এক সপ্তাহে যে হোমওয়ার্ক থাকবে ওই হোমওয়ার্কটা পড়বা, হোমওয়ার্ক শেষ হয়ে গেছে আরেকবার পড়বা, তারপরে যদি সময় থাকে বিগত বছরের বিভিন্ন প্রশ্ন রিভাইজ করবো। আমি বুঝতে পারছি। তাহলে কথার কথা ওয়াজ এমনি না। তারপরে স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে কি টেক্সট। তাহলে স্যার টেক্সট কি? টেক্সট আপনারা মনে করেন বিসিএস স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট করাচ্ছেন, আমাদেরকে কি কোনো অ্যাসাইনমেন্ট করাবেন? তোমাদেরকে অ্যাসাইনমেন্টই করাচ্ছি, এগুলো অ্যাসাইনমেন্টই মূলত, কিন্তু লিখে আনার কাজ দিচ্ছি না, কিন্তু আসলে অ্যাসাইনমেন্টই। এগুলো পড়ার সময় আমরা কিছু সাপোর্টিং বইয়ের নাম বলবো, ওই বইগুলো তোমরা একটু একটু রিভাইজ করতে পারো, অথবা তাও যদি না করো তোমাকে আমরা একটা টেক্সট রেডি করে দিচ্ছি, শিট। ওই শিটটা তো টেক্সট, শিটটা তো বর্ণনামূলক, ওটাই টেক্সট। শিটের মধ্যে কিছু অনুশীলন থাকবে ঠিক আছে, কিন্তু শিটের আলোচনাটা টেক্সটই। সুতরাং টেক্সট বা সামারাইজড করে একটা টেক্সট আমরা পড়তেছি, তার মানে প্রিভিয়াস প্রশ্ন পড়ার পাশাপাশি সিলেবাস ভুক্ত একটা টেক্সট পড়ার জন্য প্রতিষ্ঠানে একটা সাপোর্ট আমরা পাচ্ছি। এরপর হচ্ছে কি প্র্যাকটিস। প্র্যাকটিস দুই ধরনের, একটা হচ্ছে হোমে বাসায় প্র্যাকটিস করা। বাসায় প্র্যাকটিস হচ্ছে এগুলো প্রথম ধাপে কি তুমি বিশেষ প্রশ্নগুলো নিয়ে শুধু দাগাবা, নাকি আগে পড়তে হবে না? আগে প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে, অনেক ক্ষেত্রে ব্যাখ্যা সহ পড়তে হবে, কিন্তু যখন দ্বিতীয়বার তৃতীয়বার করবা তখন ওগুলোকে তুমি মডেল ম্যাথ হিসেবে মুখস্থ নিজে নিজে কয়টা পারো ওটা দাগিয়ে দাগিয়ে, ওটা একটা প্র্যাকটিস। আর একটা প্র্যাকটিস হচ্ছে এই পরীক্ষাগুলো দেওয়া, এখানে হলে এসে বসে নিয়মিত পরীক্ষাটা দেওয়া। কারেন্ট নাই, গরমে ঘামে ভিজে যাচ্ছ, খাতা ভিজে যাচ্ছে, এই পরিশ্রম গুলা বিনিময়ে তুমি সাফল্যটা পাবো। বুঝতে পারছি। তাহলে প্র্যাকটিস এখানে হবে। তাহলে এখানে সবাই অনেক, তোমরা আমার অনেক জুনিয়র, এই জন্য তুমি করে বলছি, এটাকে নেগেটিভ ভাবে নেওয়ার দরকার নেই, কারণ আমি প্রফেশনালি একজন শিক্ষক। এই জন্য আমি যদি অন্য অন্য সেক্টরের মানুষ হতাম তাহলে আপনি আপনি করে বলতাম। অনেকেই বলে, যেমন সলিমুল্লাহ খান, স্টুডেন্টদেরকে তুমি করে বলা এটা উনি অভদ্র মনে করে, কথা বলছো কিনা? কিন্তু আমি মনে করি আমি ওনার দৃষ্টিভঙ্গির সাথে একমত না। আপনি করে বললে একটা দূরত্ব থাকে, তুমি করে বললে একটা আপন আপন ব্যাপার থাকে, আপন করে নেওয়া, নিজের করে নেওয়া। এই জন্য তুমি করে বলছি, প্রথম দিন তুমি করে অনেকে বলে না, অথবা অনেকে অভদ্র দৃষ্টিতে দেখে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে তোমাকে আমি ক্লোজ করে নিলাম, নিজের করে নিলাম। আমি বুঝতে পারছি। এই কারো কোনো প্রশ্ন থাকলে করো, বেশি কথা না বলে, কথা যা প্ল্যান তা বলছি, বুঝতে পারছি। তাহলে শেষ পর্বের কথাগুলো থেকে আমি দুটো কথা আরেকবার রিপিট করে দিব। পড়া ভুলে যায় কেন? বলো, পড়া ভুলে যায় কেন? রিভাইজ করে না। ওই তো, তাহলে বুঝতে পারছি, রিভাইজ করে না। এখন রিভাইজ কি আজকে পড়ছি 3 মাস 4 মাস পরে গিয়ে রিভাইজ করলে এটা তো রিভাইজ না করার সমান, কেন দুধ ভুলে গেছে? এই জন্য রিভাইজ করতে হবে কম সময়ের ব্যবধানে। রিভাইজ করতে হবে কখন? কম সময়ের ব্যবধানে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা বলে রাখি, তুমি কোন একটা পড়া পড়ছো, তোমাকে আজকে যে পড়াটা দিলাম, পড়াটা হচ্ছে কি বাংলাদেশের সংবিধান। এখন বাংলাদেশের সংবিধান থেকে কি কি পড়তে হবে এটার একটা জিস্ট তুমি পড়ছো, অথবা তোমাকে বিজ্ঞান পড়তে দিলাম, বিজ্ঞান যে কোনো পরীক্ষায় আসে, ইভেন বিজ্ঞান তুলনামূলক আইসিটির চেয়েও বেশি আসে, এটা আমাদের অ্যানালাইসিস থেকে পাইছি, এটা আন্দাজি কথা না। অনেকে তুমি কোন একটা প্রশ্নের মধ্যে দেখছো 2টা প্রশ্ন আসছে বিজ্ঞান থেকে, 4টা প্রশ্ন আসছে আইসিটি থেকে, ওইটা অ্যানালাইসিস না। অ্যানালাইসিস হচ্ছে আমি 50টা প্রশ্ন থেকে আমি কি পাইছি, আমাদেরটা অ্যানালাইসিস। এই জন্য আমরা অ্যানালাইসিসে পাইছি যে কোনো পরীক্ষা, সেটা প্রাইমারি নিয়োগ হোক, যে কোনো নিয়োগ পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান থেকে প্রশ্ন বেশি আসতেছে আইসিটির তুলনায়। বুঝতে পারছি। অনেক অনেক দেখছি 8টা পর্যন্ত বিজ্ঞান প্রশ্ন চলে আসছে, যেগুলো স্টুডেন্টরা সাধারণ জ্ঞান মনে করতেছিল। এগুলো সাধারণ জ্ঞান, এগুলো কোর বিজ্ঞানের, পানিবাহিত রোগ কোনটি, এগুলো কোর বিজ্ঞানের প্রশ্ন। কথা বুঝতে পারছি। এই জন্য আমরা বিজ্ঞানের ক্লাসও বেশি রাখছি। মনে করো তুমি বিজ্ঞান কোন একটা চ্যাপ্টার পড়ছো, আফটার কমপ্লিটিং দ্যাট পার্টিকুলার চ্যাপ্টার শীত থেকে পড়ছো, অথবা তোমার বাসায় কোন একটা গাইড আছে, গাইড থেকেও পড়তে হবে, কোনো বই খারাপ না। বাজারের সবচেয়ে পচা বইটা নিয়ে সেরা রেজাল্টটা করা সম্ভব। এই জন্য কোন বই ভালো কোন বই খারাপ এসব কথা আমি অন্তত প্রফেশনাল শিক্ষক হিসেবে বলি না, কারণ বাজারে ভুলে ভরা বইটা থেকেও সাফল্য আসবে। কারণ একটা মানুষ যে বই বের করছে, যে বেচারা, ও চায় না যে তার বইতে ভুল থাকুক, ও চেষ্টা করছে, কোনো কারণে ভুল রয়ে গেছে আর কি। এই জন্য এক লাইনে ভুল আছে বলে সারা বই ভুল, এটা তো ভুল কথা। এই জন্য বই কোনটা ভালো এটা নিয়ে কথা না, নিউট্রাল কথা হচ্ছে তুমি কোন একটা চ্যাপ্টার শেষ করছো, চ্যাপ্টারটা শেষ করার পর বইটা বন্ধ করো। পড়ার পদ্ধতি বলতেছি এটা, চাকরি পড়া, বিশেষ করে চাকরি পড়া, একাডেমিক পড়ার ধরন অনেক রকম হতে পারে। বন্ধ করছো, বন্ধ করে খাতা নিলা, খাতা নিছো, কলম নিবা, সংবিধান লিখছো, মুখস্থ এটার একটা সামারি লেখার চেষ্টা করো।
তোমার মাথায় একটা জিনিস খেলতেছে, একটু আগে বসছে তো কিন্তু মনে পড়তেছে না। মানে সংবিধানের নারী পুরুষের সমান অধিকার একটু করে উল্টে দেখে নিলাম, বুঝতে পারছি? বিশ্বাস করো, তুমি লিখে 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 উত্তর করার যে দক্ষতা, এটা এভাবেই নিতে হয়। আবারও বলো, কথাটা কি বলছি? কোন একটা বিষয়টা আগে নিজের মতো করে কি করবো, পড়বো। তো তোমাকে মতো মুখস্থ করবো না, এই বয়সটা আসলে মুখস্থের জন্য না। এই বয়সটা শব্দ করে মুখস্থ করে কোনো কিছু আয়ত্তে রাখার বয়স না। এটা করা মানে তুমি আসলে নিজেকে কষ্ট দিচ্ছ, ওটা না। তুমি ঠান্ডা মাথায় আস্তে ধীরে পড়ো, পড়ে জিনিসটা বুঝবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করে প্রয়োজনে একবার পড়ে দ্বিতীয়বারও পড়ো। তুমি মনে মনে ভাবতেছো না এটা এখন আমি পারবো, তারপরে ক্লোজ দ্য বুক, ক্লোজ দ্য শিট, যেখান থেকে পড়ছো ওটা একটু সরাই রাখো, এই সাইড করে রাখো। যেতটুকু পড়ছি সবকিছু লেখার দরকার নেই, এই জিনিসটার মুদ্রা কথা, মূল কথা সামারি করার চেষ্টা করো, কিছু একটা লিখো। লিখতে গিয়ে ওইখান থেকে কোনো কিছু লিখার যে একটা চেষ্টা, ধরো তুমি বাংলা সাহিত্য বসে, বাংলা সাহিত্যে তুমি মুখস্থ পড়তেছো কি, যেমন মেয়েরা মায়ে বল ব্যাগ হামিয়া গরিব জানি পদ্মাবতী কে লিখেছিল, আলাউল, পদ্মাবতী আলাউল, পদ্মাবতী আলাউল, পদ্মাবতী আলাউল, পদ্মাবতী আলাউল, এইভাবে মুখস্থ। কিন্তু যদি মনে করো লাইলি মজনুর লেখককে, এখন শাহ মোহাম্মদ সগীর, লাইলি মজনু শাহ মোহাম্মদ সগীর, লাইলি মজনু শাহ মোহাম্মদ সগীর, লাইলি মজনু শাহ, এখন তুমি যদি এভাবে না পড়ে, তোমার পড়ার ধরনটা যদি এমন হতো মধ্যযুগের বাংলা সাহিত্য, এখানে অনুবাদ সাহিত্য থেকে বিবর্তন হয়ে এখানে একটা রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনার একটা ধারা আসছে, তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনাকারী আব্দুল হাকিম, শাহ মোহাম্মদ সগীর, দৌলতুদ্দিন বাহারাম খান, আলাউল, এই কয়েকজনের নাম পাইছো। আলাউল কি লিখেছে এটা, শাহ মোহাম্মদ সগীর কি লিখেছে এটা। তাহলে তুমি যদি জিনিসটা পুরাটা পড়ার পরে এটা এদিকে রেখে তুমি যদি এখন ইয়া করো, এই রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনাকারী 4 জনের নাম এবং তার লেখাগুলো মুখস্থ লেখার চেষ্টা করো, এবং যেখানে কনফিউজ হয়েছে একটু করে দেখে আবার একটু লিখো, এখান থেকে যে কোনো প্রশ্ন উত্তর তুমি নিজেকে লিখতে পারবে না, পারবো কিনা? এইটাই হবে তোমার প্রস্তুতির ধরন, এটাই হবে তোমার প্রস্তুতির ধরন। রিমেম্বার, তোমাকে ভাবে লিখে উত্তর করতে পারে তার কাছে কিন্তু কোনোদিন অপশনে ভুল হবে না। কনফিউশন এই কারণে তো বলা ঠিক না, বেশিরভাগ প্রার্থী এমসিকিউ পরীক্ষায় না টিকার পেছনে কারণ হচ্ছে কনফিউশন। তো কনফিউশন কেন হয়? কারণ তুমি শুধু এমসিকিউ বই করছো, বাজার থেকে একটা ভিতরে গাইড কিনে, এমসিকিউ গাইড কিনে মুখস্থ। এখন শুধুমাত্র মুখস্থ কয়েকটা প্রশ্ন পড়া এবং ওখান থেকে মুখস্থ করা, এটা আসলে অনেক পরিশ্রম করতেছে কিন্তু কাজের কাজটা হচ্ছে না। এই সিস্টেমটা যেন ঠিক থাকে। তাহলে আমি লাস্টের সিস্টেম হিসেবে তোমাকে যে কথাগুলো বলছি, আমাকে 3টা কথা রিভাইজ করে দাও। প্রথম কথা হচ্ছে, আমাদের প্রস্তুতির স্টার্টিংটা হবে প্রিভিয়াস কোশ্চেন দিয়ে, এবং কোনো প্রিভিয়াস কোশ্চেন আমরা ব্লাইন্ডলি কি করবো না, মুখস্থ করবো না। আমরা পড়া যেখান থেকেই পড়ি, যাই পড়ি, যে বই থেকেই পড়ি, প্রতিটা পড়া শেষ করার পর পড়াটার একটা সামারি কি করার চেষ্টা করব, লিখার চেষ্টা করব। লিখার ইনস্ট্যান্ট কাজ হচ্ছে লিখা। পড়াটা শেষ করার সম্প্রতি সন্নিহিত পরের সময়ে আমরা লেখার চেষ্টা করব। একটু একটু এফোর্ট দাও, কারণ তুমি একটা চাকরি প্রাপ্ত মানুষ হিসাবে নিজের পরিচয়টা দিবা। সারা জীবন 30 বছরের একটা বিহিত হবে, এটার জন্য আমরা 5-6 মাস একটু চেষ্টা কেন করবো না? চেষ্টা আর যদি তুমি এটা চেষ্টা না করো, বাংলাদেশের প্রেক্ষিতে তুমি আর কিছু একটা করে ফেলবা। তুমি সোশ্যাল মিডিয়াতে ব্লগার হবা, কয়জন ব্লগার সার্থকতা পাইছে? কথা বলছো কিনা? একটা নিজস্ব উদ্যোক্তা হবা। বাংলাদেশের উদ্যোক্তার পরিবেশ কোথায় আছে? সরকার কি তুমি ফিনান্স থেকে পাস করছো? সরকার ফিনান্স থেকে পাস করছো, তাহলে তোমার ইনভেস্টমেন্টের সেন্স আছে, তুমি এগুলো বুঝো। ধরো তোমাকে 10 লাখ টাকা দিলাম, তুমি একটা কিছু কাজ শুরু করো, সরকার তোমাকে কোনো জামানত ছাড়া কোনো টাকা দিচ্ছে না। আবার তুমি 10 লাখ টাকা সরকার তুমি কারো থেকে ম্যানেজ করছো, তুমি এখানে টং দোকান নিয়ে বসছো, বুঝতে পারছি? তাহলে তুমি গরিব মানুষ 10 লাখ টাকা দিয়ে শুরু করছো, তুমি কয়েকদিন পরে তোমার টাকাও বাতাস হয়ে যাবে। অথচ তোমার জীবনের একটা আত্মপরিচয়ের একটা নির্ভরতার জায়গা খুঁজে পাওয়ার জন্য তুমি তো এর চেয়ে আর কোনো সহজ উপায় নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে চাকরির জন্য একটা প্রিপারেশন নেয়ার টার্গেট নিয়ে যে এখানে আসা, এই আশাটা যেন পূর্ণ হয়। স্বভাবে একটু অন্য কিছুর তুলনায় এই প্রিপারেশন বিষয়টাকে তুমি একটু কি দাও, প্রায়োরিটি দাও। আমি বুঝতে পারছি? এখানে লাইব্রেরিতে পড়তে দিবে না জব কোর্সে। যদি কারো লাইব্রেরিতে পড়তে ইচ্ছে করে, তাহলে তুমি বলবা যে আমি লাইব্রেরির জন্য প্রয়োজন আলাদা ফি দিব মাসে, যা চান আমি লাইব্রেরিতে পড়তে চাই। এরকম করে তোমরা লাইব্রেরিতেও পড়ার চেষ্টা করো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর সময় থাকলে, মন মানসিকতা ফ্রেশ থাকলে, ক্লাস করার মতো ইয়া থাকলে এসি আছে, উপরে গিয়ে স্যারের বাকি অংশ ক্লাসটা করতে পারো। তো কারো কোনো প্রশ্ন থাকলে করো। আর আমার কথা তো বোঝা গেছে, আমি কথা সময় বেশি নিই নাই, কিন্তু কোন কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি।
আপাতত হয়তো ওরকমই হবে, কিন্তু সবসময় না, মাঝে মধ্যে ক্লাস আরো বেশিও হতে পারে। হ্যাঁ? না একদম অন্যটা, এক্সাম নিয়ে জব হোল্ডারদের টেনশন নেই, কারণ এক্সাম যদি কেউ মনে করো 3টা একটা টাইম দিছি, দিতে পারে তাই সে পরে সেটা পরীক্ষা দিতে পারবে তো, 7টা এসে দিতে পারবে তো। এক্সাম নিয়ে কেউ অজুহাত দিবা না। আমি আজকে পুরো ক্লাসটাই তো এক্সামের উপর গুরুত্ব দিয়ে বুঝাইছি। আমি তোমাকে এক কথা বোঝাতে চাইছি, তুমি আন্দাজি সব পড়ার দরকার নাই, আমরা যা হোমওয়ার্ক দিচ্ছি 1 সপ্তাহ পরে যে পরীক্ষাটা হবে ওটার সিলেবাসটাই তুমি বুঝিয়ে শেষ করো, 6 মাস শেষ, তোমার পুরো পড়াটাও শেষ। যেহেতু এখানে স্পেসিফিক পার্টিকুলার টপিক মেনশন করা, এই টপিকটাই পড়বো। কথা বলছো, এই হচ্ছে বিষয়। একটা যেহেতু প্রফেশনাল হিসাবে আমরা এগুলো নিয়ে কাজ করে অভ্যস্ত, আস্থা রাখবা। এই তোমরা শুধু যেটা করতে পারো সেটা হচ্ছে পরিচিতদেরকে জানাবা যে এরা আমরা এভাবে গুছিয়ে কাজ করতেছি। এমনিতেই আমাদের এই প্রাইমারি বা এইসব কোর্সে আমাদের একেবারে প্রতিদ্বন্দ্বী, একেবারে সবসময় এর জন্য অনেক সুনাম আছে আমাদের। এখন যতটুকু আছে ততটুকু তোমরা জানিয়ে দিলেই হবে। কার কোনো প্রশ্ন না থাকলে আজকে শেষ করে দিই।